অভিশপ্ত কাক থেকে মহাজ্ঞানী ঋষি, রামায়ণের ভবিষ্যৎ দ্রষ্টা কাকভূষুণ্ডির কাহিনী। একটা কাকপক্ষী সময়ের ঊর্ধ্বে উঠে 11 বার অবলোকন করেছেন রামায়ণ, 16 বার অবলোকন করেছেন মহাভারত এবং 2 বার অবলোকন করেছেন দক্ষযজ্ঞ। কিন্তু প্রতিবার কি একই ঘটনা ঘটতে দেখেছেন তিনি? সায়েন্স ফিকশনে টাইম ট্রাভেলিংয়ের ব্যাপার তো প্রায় সকলের জানা, কিন্তু জানেন কি আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগেই টাইম ট্রাভেলিং বা সময় চক্রের ঊর্ধ্বে উঠে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করেছেন কাকভূষুণ্ডী নামের এক পক্ষী ঋষি? আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেই কাকভূষুণ্ডীর কাহিনী। কিভাবে একটা কাক পক্ষী এই অসাধ্য সাধন করেছিল। প্রথমেই বলি, এই কাকভূষুণ্ডী আসলে কে? কাকভূষুণ্ডী নামের যে কাক পাখির কাহিনী আজ আমি বলতে চলেছি, তিনি কিন্তু কোনো সাধারণ কাক নন। এমনকি তিনি প্রথম অবস্থায়ও কাক ছিলেন না। ত্রেতা যুগে অযোধ্যার কাছাকাছি একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভূষুণ্ডী নামের এক ব্রাহ্মণ। তার জীবন ছিল আরও 10টা ব্রাহ্মণ সন্তানের মতো সহজ সরল। সারাদিন বেদ উপনিষদের চর্চা আর ভগবান শিবের তপস্যা করেই তার সময় কেটে যেত। তার জীবনের উদ্দেশ্য ছিল সত্যকে উপলব্ধি করে মোক্ষ লাভ করা। তবে নিয়তি বোধ হয় তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। সেই সময়ে লোমশ মুনি নামে একজন শিবভক্ত ঋষি ছিলেন। ভূষুণ্ডী নিজেও যেহেতু ভগবান শিবের ভক্ত ছিলেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন লোমশ মুনির আশ্রমে গিয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করবেন। তবে সেখানেই ঘটে গেল এর ঠিক উল্টো ঘটনা। লোমশ মুনির ধ্যানভঙ্গ হওয়া বা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে ভূষুণ্ডীর ওপর প্রচণ্ড রেগে গেলেন লোমশ মুনি, আর সেই রাগেই তিনি ভূষুণ্ডীকে কাক হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে দিলেন। সে কারণেই ব্রাহ্মণ যুবক ভূষুণ্ডী কদাকার কাক পক্ষীতে পরিণত হয়। তবে এই ঘটনায় হতাশ না হয়ে নিজেকে সামলিয়ে তিনি আরো কঠোরভাবে শুরু করেছিলেন দেবাদিদেব মহাদেবের তপস্যা। তার তপস্যায় সন্তুষ্ট হলেন ভোলেনাথ এবং তিনি ভূষুণ্ডীর মনের দুঃখ বুঝতে পারলেন। তাই তিনি তাকে আশীর্বাদ করে বললেন, হে পুত্র, তুমি কদাকার পক্ষীরূপে পরিবর্তিত হয়েছ বলে দুঃখিত হও না। তোমাকে অমরত্ব, অসীম জ্ঞান ও সময় চক্রের ঊর্ধ্বে উঠে সৃষ্টি চক্র অবলোকন করার বর প্রদান করছি আমি। যুগের পর যুগ ধরে জ্ঞান ও ভক্তির দিশারি হয়ে বিরাজ করবে তুমি। তবে কোন কোন মতে ভগবান ব্রহ্মা বা ভগবান শ্রী রামচন্দ্র কাকভূষুণ্ডীকে এই বর প্রদান করেছিলেন বলে জানা যায়। যাই হোক, লোমশ মুনির অভিশাপ যেমন ভূষুণ্ডীর জীবন পাল্টে দিয়েছিল, তেমনি ভগবান শিবের বরদানও তার জীবনকে দান করল এক অন্য পথের দিশা। এরপর যখন রাজা দশরথের ঘরে এক দিব্য শিশু জন্মগ্রহণ করলেন, তখন অযোধ্যাবাসীর মতো তিনিও সেখানে হাজির হয়েছিলেন এই মহাজাগতিক ঘটনার আনন্দ আস্বাদন করার জন্য। বলা হয়, ভগবান শ্রী রামচন্দ্র যে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, তা শুধুমাত্র অল্প সংখ্যক মহাত্মার জানা ছিল।
এবং এই মহাত্মাদের মধ্যে কাকভূষুণ্ডিও ছিলেন অন্যতম। তিনি খুব কাছ থেকেই দেখেছিলেন মর্যাদা পুরুষোত্তম রূপে ভগবান বিষ্ণুর জন্ম, বেড়ে ওঠা, রাজ্যপদ থেকে বঞ্চনা, মাতা সীতা ও লক্ষ্মণের সাথে বনবাস, মাতা সীতার বিরহে প্রভু শ্রীরামের হাহাকার, রাবণের পরাজয় এবং অযোধ্যায় প্রতিষ্ঠিত রামরাজ্য। শুধু তাই নয়, শ্রীরামের শিষ্যত্ব গ্রহণ করে তিনি তার কাছ থেকে অর্জন করেছিলেন অসামান্য জ্ঞান, আর তাই তিনি তার দৃষ্টিকোণ থেকে রচনা করেছিলেন ভূষুণ্ডী রামায়ণ। তবে শ্রীরামচন্দ্র তার পার্থিব লীলা শেষ করে বৈকুণ্ঠে ফিরে গেলেও অমরত্বের বরে কাকভূষুণ্ডী থেকে গেলেন মর্তধামে। এরপর এলো দাপর যুগ। এ যুগেও তিনি আবারও দেখা পেলেন ভগবানের। পরম সৌভাগ্যবান এই কাকপক্ষীটি আবারও দেখলেন ভগবান বিষ্ণু এলেন ব্রজের গোপাল হয়ে। উপভোগ করলেন এক দিব্য রাখাল পালকের মাখন চুরির লীলা, অসংখ্য অসুর ও রাক্ষস বধ, বৃন্দাবনের রাসলীলা এবং মহাভারতে শ্রীকৃষ্ণের অবদান। অর্জুনকে প্রদত্ত গীতার জ্ঞানও আহরণ করেছিলেন তিনি। শ্রীরামচন্দ্রের মতো তিনি শ্রীকৃষ্ণের কাছেও শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার কাছ থেকেও অর্জন করেছিলেন আধ্যাত্মিক দর্শন, সময়চক্র, সৃষ্টিচক্র ও আত্ম উপলব্ধির জ্ঞান। কাকভূষুণ্ডীর জীবনের আরও একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে গরুড়ের সাথে সাক্ষাৎ। তুলসী রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে কাকভূষুণ্ডী ছিলেন গরুড়দেবের শিক্ষক। তিনি গরুড়দেবের কাছে ব্যাখ্যা করেছিলেন শ্রীরামের তত্ত্ব, ভক্তি ও জ্ঞানের পথ। তিনি তাকে শিখিয়েছিলেন যোগ, বশিষ্ঠ ও সময়ের চক্র। তবে কাকভূষুণ্ডীর কাহিনী এখানেই শেষ নয়। তিনি দেখতে চেয়েছিলেন প্রত্যেক কল্পে রামায়ণ ও মহাভারত একইভাবে পরিসমাপ্ত হয় কিনা। এ কারণে তিনি 11 বার রামায়ণ ও 16 বার মহাভারত পর্যবেক্ষণ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিবারই রামায়ণ ও মহাভারত শেষ হয়েছিল ভিন্ন ভিন্ন ঘটনা দিয়ে। অর্থাৎ তার দেখা প্রতিবারের রামায়ণ ও মহাভারতের কাহিনী এক ছিল না। তবে রামায়ণ মহাভারতের বাইরে তিনি 2 বার দক্ষ যজ্ঞও পর্যবেক্ষণ করেছেন। কিন্তু দক্ষ যজ্ঞের ঘটনা প্রতিবার একইভাবে শেষ হওয়ার কারণে তিনি আর এই ঘটনা অবলোকন করার সিদ্ধান্ত নেননি। আপনারা হয়তো জানেন না, আমাদের পৌরাণিক শাস্ত্র অনুসারে কাকভূষুণ্ডী আজও জীবিত আছেন। আমাদের আশেপাশে কর্কশ শব্দ উৎপাদন করা অবহেলিত কাক পক্ষীদের মধ্যে কোনো একটি পক্ষী হয়তো সেই মহাজ্ঞানী কাকভূষুণ্ডী আর তার নামানুসারেই দীর্ঘজীবী ব্যক্তিকে বাংলা বাগধারায় নাম দিয়েছে ভূষুণ্ডীর কাক। বাকি রইল টাইম ট্রাভেলিং এর কথা। বিজ্ঞান যেটাকে আজ কল্পনা করেছে মাত্র, তা আজ থেকে হাজার হাজার বছর আগে বাস্তবে ঘটিয়ে দেখিয়েছেন কাকভূষুণ্ডী। সুতরাং অতীত বা ভবিষ্যতেও যে ভ্রমণ করা যায়, এই ধারণার কৃতিত্ব বিজ্ঞানের নয়, বরং আমাদের সনাতন ধর্মের।